আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, ষষ্ঠ শ্রেণীর থার্ড সেমেস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড সেমেস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো, যে কোনো 15টি প্রতি প্রশ্নে মান 1 করে 1 × 15 = 15। প্রথম, ঋগ্বেদের অংশ স্তোত্র, মেঘস্তুতি, শ্লোক উত্তরে বেগস্তুতি। যে শিক্ষা ছিল ব্যক্তিগত তা হলো বৈদিক শিক্ষা, জৈন শিক্ষা, বৌদ্ধ শিক্ষা উত্তরে বৈদিক শিক্ষা। মহাভারতের লেখক বাল্মীকি দণ্ডী, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস উত্তরে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। সেতুর জল ব্যবহারের জন্য জল কর দিতে হতো ধনী মানুষদের, কৃষকদের না কারিগরদের উত্তরে কৃষকদের। তামিল ভাষায় রামায়ণ লেখেন বাগভট্ট, ভর্তৃহরি কম্বন উত্তরে কম্বন। পরের প্রশ্ন, গুপ্ত যুগের পরে হাতে খড়ির মতো যে অনুষ্ঠান শুরু হয়েছিল তার নাম উপনয়ন, বিদ্যারম্ভ, সমাবর্তন উত্তরে বিদ্যারম্ভ। গৌতম বুদ্ধ মারা যান খ্রিস্টপূর্ব 486, খ্রিস্টপূর্ব 68, খ্রিস্টপূর্ব 540 অব্দে উত্তরে খ্রিস্টপূর্ব 486 অব্দে। পরের প্রশ্ন, গোলমরিচের ফলন বিখ্যাত ছিল তামিলনাড়ুতে, কর্ণাটকে না কেরলে উত্তরে কেরলে। মহাভারতের আদি নাম ছিল আদিকাব্য, মহাকাব্য না জয়কাব্য উত্তরে জয়কাব্য। বেশিরভাগ মহাজনপদ যে নদীর উপত্যকায় অবস্থিত ছিল গঙ্গা, যমুনা, কৃষ্ণা উত্তরে গঙ্গা। যে পর্বতের উল্লেখ ঋগ্বেদে নেই, সাতপুরা, হিমালয় না বিন্ধ্য উত্তরে বিন্ধ্য। হেরোডোটাসের মতে ইন্দুস ছিল পারসিক সাম্রাজ্যের একটি প্রদেশ, দেশ জেলা উত্তরে প্রদেশ। মৌর্য আমলে রাজপথের পাশে ফলক লাগানো হতো, দূরত্ব ও দিক, জায়গার নাম, রাজার শাসন এলাকা বোঝাতে উত্তরে দূরত্ব ও দিক। নন্দবংশের শেষ রাজা কে ছিলেন? ধরানন্দ, বৃহদ্রথ, শশাঙ্ক উত্তরে ধরানন্দ। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্রে, অবন্তীতে, বৎসতে উত্তরে পাটলিপুত্রে। মৃচ্ছকটিকম এর রচয়িতা হলেন শূদ্রক, কম্বন, দণ্ডী উত্তরে শূদ্রক। গুপ্তাব্দের প্রচলন করেন প্রথম চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত। 2 রয়েছে পূর্ণবাক্য উত্তর, যে কোনো 5টি প্রতি প্রশ্নে মান 1 করে 1 × 5 = 5। মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে উত্তরে চন্দ্রগুপ্ত মৌর্য। অর্থশাস্ত্রের রচয়িতাকে উত্তরে কৌটিল্য। শিলাদত্ত উপাধি কার ছিল উত্তরে হর্ষবর্ধনের। কে ভারতবর্ষকে মূলত গরমের দেশ বলেছিল উত্তরে সুয়ানজাং। প্রশ্ন, ব্যাবিলনের একজন বিখ্যাত রাজার নাম লেখ উত্তরে হামুরাবি। মেসোপটেমিয়া শব্দের অর্থ দুটি নদীর মধ্যবর্তী দেশ। ভারতের নেপোলিয়ন বলে কাকে অভিহিত করা হতে হবে? সমুদ্রগুপ্তকে। ট্রেনে রয়েছে ঠিক না ভুল নির্বাচন করো, যে কোনো 5টি প্রতি প্রশ্নে মান 1 করে 1 × 5 = 5। লোহার ব্যবহারের ফলে কৃষিকাজ কমেছিল উত্তরে ভুল, তাহলে আমরা ভুল লিখব। গরিব মানুষের নিজেদের উদ্যোগে জলসেচ প্রকল্প তৈরি করতেন উত্তরে ভুল, তাহলে আমরা ভুল লিখব। প্রথম দারায়ুবুসের লেখতে হিঁদুর শব্দটি পাওয়া যায় উত্তরে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। কুষাণ আমলে গান্ধা শিল্পের বিকাশ ঘটেছিল উত্তরে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। প্রশ্ন, কুষাণ আমলে গান্ধা শিল্পের বিকাশ ঘটেছিল উত্তরে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ চালু করেন উত্তরে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। দিগম্বরগণ শ্বেত বস্ত্র পরিধান করতেন উত্তরে ভুল, তাহলে আমরা ভুল লিখব। 4 শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি প্রতি প্রশ্নে মান 1 করে 1 × 5 = 5। প্রথম, গুপ্ত আমলের প্রথম স্থাপত্য হিসাবে ড্যাশ বানানো শুরু হয় উত্তরে মন্দির। মগধ অঞ্চলে ড্যাশ ধানের চাষ বেশি উত্তরে শালি, তাহলে মগধ অঞ্চলে শালি ধানের চাষ বেশি হতো। রত্নাবলী নাটকের রচয়িতা ছিলেন ড্যাশ উত্তরে হর্ষবর্ধন। প্রশ্ন, ড্যাশকে পিরামিডের দেশ বলা হয় উত্তরে মিশর। প্রশ্ন, ইন্ডিকা বইয়ের লেখক ছিলেন ড্যাশ উত্তরে মেগাস্থেনিস। মিশরীয় লিপিকে ড্যাশ বলা উত্তরে হায়াগ্রাফিক লিপি। বেদের অপর নাম ড্যাশ উত্তরে শ্রুতি। 5 কিছু কস্তমের সঙ্গে খস্তম মিলিয়ে লেখো, প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। কস্তমে রয়েছে কাশ্মীর, কাশ্মীর হবে বুর্জাহোম। দেবী চন্দ্রগুপ্ত হবে বিশাখ দত্ত, আর দণ্ডী হবে দশকুমার চরিত, আর হর্ষবর্ধন হবে প্রিয়দর্শিকা। ভালো করে দেখে নাও। 6 যে কোনো 5টি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। সভা ও সমিতি কি?
বৈদিক যুগে রাজাকে শাসন কাজে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য সভা ও সমিতি নামে পরিষদ ছিল। সভা বয়স্ক ব্যক্তিদের নিয়ে সভা গড়ে ওঠে। সমিতি গোষ্ঠীর সকলকে নিয়ে সমিতি গড়ে ওঠে। সভা ও সমিতিতে রাজাকে পরামর্শদান, যুদ্ধ ও রাজনীতি বিষয়ে আলোচনা হতো। দিগম্বর ও শ্বেতাম্বর কারা? জৈনদের দুটি সম্প্রদায় ছিল, দিগম্বর ও শ্বেতাম্বর। ভদ্রবাবুর নেতৃত্বে দাক্ষিণাত্যের জৈনরা মহাবীরের অনুশাসনগুলি কঠোরভাবে মেনে চলতেন। তারা কোনো পোশাক পরতেন না, এই জন্য তাদের দিগম্বর বলে। অন্যদিকে স্থূলপদের নেতৃত্বে উত্তর ভারতের জৈনরা সাদা কাপড় পরতেন, এর জন্য এদেরকে শ্বেতাম্বর বলা হয়। ক্ষত্রপ কাদের বলা হতো? ক্ষত্রপ, মহাক্ষত্রপ শব্দগুলি রাজকীয় উপাধি। পারস্যের রাজ্য বা প্রদেশকে স্যাট্রাপি বলা হতো। এই স্যাট্রাপির শাসক, স্যাট্রাপ শব্দের ধ্বনি বিকৃত ঘটে হয় ক্ষত্রপ। শক রাজারা মধ্য ও পশ্চিম ভারতে রাজ্য গড়ে তুলে এই ক্ষত্রপ মহাক্ষত্রপ উপাধি নেন। কাশ্যপন কি? মহাজনপদ যুগে মুদ্রা ব্যবস্থার বিকাশ ঘটেছিল। ব্যবসা বাণিজ্যের বিনিময়ের মাধ্যম হিসাবে ধাতুর মুদ্রা ব্যবহৃত হতো। আর কাশ্যপন হল ধাতুর তৈরি বহুল প্রচলিত এক ধরনের মুদ্রা, যা সেন যুগে বিনিময় মাধ্যম ছিল। ব্রাহ্মী এবং খরষ্টি লিপি কি? প্রাচীন ভারতীয় উপমহাদেশে দু রকমের লিপি ব্যবহৃত হতো, একটি ব্রাহ্মী লিপি এবং অপরটি হলো খরষ্টি লিপি। ব্রাহ্মী লিপি বাম দিক থেকে ডান দিক লেখা হতো, আর খরষ্টি লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। নগরাষ্ট্র বা পলিস কি? পর্বত সংকুল গ্রীসের অনেকগুলি পলিস গড়ে ওঠে। প্রাচীন গ্রীসে পাহাড়ে ঘেরা অনেকগুলি ছোট ছোট রাষ্ট্র গড়ে উঠেছিল। এই ছোট ছোট রাষ্ট্রকেই বলা হতো নগরাষ্ট্র বা পলিস। দুটি বিখ্যাত পলিস হলো এথেন্স এবং স্পার্টা। প্রাকৃতিক, ধর্মীয় ও শাসনকেন্দ্র হিসেবে পলিস গড়ে ওঠে। প্রশ্ন, কে মিশরকে নীলনদের দান বলেছে? প্রাচীন সভ্যতা পিরামিডের দেশ মিশরকে নীলনদের দান বলা হয়। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীলনদের দান বলে মন্তব্য করেছেন। নীলনদ মরুপ্রায় মিশরের জীবনরেখার মতো প্রবাহিত। নীলনদ না থাকলে মিশর দেশটিও মরুভূমি হয়ে যেত। এই জন্য হেরোডোটাস মিশরকে নীলনদের দান বলেছে। কালিদাস রচিত দুটি বিখ্যাত নাটকের নাম লেখো। অভিজ্ঞান শকুন্তলা এবং মালকা বিজ্ঞানী মিত্রম। ময়ের তলে হসন্ত হবে। সাইদাকে রয়েছে কোনো 5টি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 3 করে। 3 × 5 = 15। প্রথম, চতুরাশ্রম প্রথা কি? ভূমিকা: আর্যদের সমগ্র জীবন ছিল ছকে বাঁধা 4টি পর্যায়ে: ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাসে বিভক্ত। চতুরাশ্রম প্রথা। ব্রহ্মচর্য, এই পর্যায়ে শিষ্য বা ছাত্ররা গুরুগৃহ থেকে পড়াশোনা করত। গৃহস্থ, পড়াশোনা শেষে ছাত্ররা নিজে বাড়িতে ফিরে এসে বিবাহ করে সংসার পালন করত, যা গৃহস্থ নামে পরিচিত। বানপ্রস্থ, এই পর্যায়ে বনবাসী জীবন পালন করতে হতো। সন্ন্যাস, বনে কুটির তৈরি করে বাকি জীবন সেখানে ঈশ্বর চিন্তায় কাটাতে হতো। এই চতুরাশ্রম প্রথা শূদ্র ছাড়া বাকি 3 বর্ণের ক্ষেত্রে চালু ছিল। অষ্টাঙ্গিক মার্গ কি? গৌতম বুদ্ধ মানুষের নির্বাণ বা মুক্তি লাভের জন্য 8টি পথ বা মার্গের নির্দেশ দেন। এই 8টি পথ বা মার্গ অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। অষ্টাঙ্গিক মার্গ: সৎ বাক্য, সৎ চিন্তা, সৎ জীবিকা, সৎ ব্যবহার, সৎ জীবনযাপন, সৎ প্রচেষ্টা, সৎ দৃষ্টি এবং সম্যক সমাধি। এলাহাবাদ প্রশ্নটি গুরুত্বপূর্ণ কেন? গুপ্ত বংশের, বিশেষ করে সমুদ্রগুপ্তের ইতিহাস জানার ক্ষেত্রে এলাহাবাদ প্রশস্তি বিশেষ গুরুত্বপূর্ণ। এক রচয়িতা: এলাহাবাদ প্রশস্তি রচনা করেন সমুদ্রগুপ্তের সভাকবি হরি সেন। প্রশস্তি ব্রাহ্মী লিপি ও সংস্কৃত ভাষায় লেখা। গুরুত্ব: এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের পূর্বপুরুষদের নাম জানা যায়। এছাড়া সমুদ্রগুপ্তের আর্যবর্ত ও দাক্ষিণাত্য বিজয়সহ ব্যক্তিগত গুণাবলীর কথা জানা যায়। মন্তব্য: এই কারণে এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ। গুপ্ত সাম্রাজ্যের পতন কীভাবে ঘটে? একসময় বিশাল শক্তিশালী গুপ্ত সাম্রাজ্য বিভিন্ন কারণে পতনের পথে এগিয়ে চলে। পতনের কারণ: 1. দুর্বল সম্রাট। শেষের দিকে গুপ্ত সম্রাটরা খুব দুর্বল ছিলেন। বিচ্ছিন্নতা: গুপ্ত সম্রাটের দুর্বলতার সুযোগে স্থানীয় শাসকেরা স্বাধীন হয়ে যায়। এর ফলে অনেক ছোট ছোট রাজ্যের সৃষ্টি হয়। বৈদেশিক আক্রমণ: বিভিন্ন বৈদেশিক জাতির আক্রমণ দুর্বল গুপ্ত সেনাবাহিনী প্রতিরোধ করতে পারেনি। এক্ষেত্রে হুন আক্রমণ বিশেষভাবে উল্লেখযোগ্য। মন্তব্য: এই সমস্ত কারণে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে। অগ্রহার ব্যবস্থা কি? গুপ্ত যুগে বিভিন্ন রকমের ভূমিদান ব্যবস্থা প্রচলিত ছিল। এমনও একটি নিষ্কর ভূমিদান ব্যবস্থা হলো অগ্রহার। 1. বাংলার তাম্রলেখ। বাংলায় পাওয়া গুপ্ত আমলের একটি তাম্রলেখ থেকে গুপ্ত যুগে দানের উদ্দেশ্যে কেনা জমির কথা জানা যায়। ওই জমিগুলি ব্রাহ্মণ বা বৌদ্ধবিহারকে দান করা হতো। জমিগুলি নিষ্কর ছিল। 2. জমিদান। গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে বৌদ্ধবিহার বা ব্রাহ্মণকে জমিদান করা হতো। এই জমিদানকে বলা হয় অগ্রহার ব্যবস্থা। ফলাফল: অগ্রহার ব্যবস্থার ফলে কৃষিকাজ ও কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছিল। স্তূপ, চৈত্য এবং বিহার কি? স্তূপ: গৌতম বুদ্ধ তার দেহাবশেষের ওপর স্তূপ তৈরির নির্দেশ দিয়েছিলেন। স্তূপ বলতে বোঝায় অর্ধগোলাকার ঢিবি।
মৌর্য পরবর্তী যুগে মাটি দিয়ে স্তূপ তৈরি হতো। মৌর্য পরবর্তী সময়ে স্তূপ নির্মাণের প্রসার ঘটেছিল। শাসক ও ধনী ব্যক্তিরা স্তূপ তৈরি করে দিতেন। স্তূপের চারিদিকে 4টি বড় দরজা থাকতো। এই দরজাগুলিকে তোরণ বলা হতো। তোরণগুলিতে ভাস্কর্য খোদাই করা হতো। বিখ্যাত স্তূপ ভারতুদ, সাঁচি, অমরাবতী হলো বিখ্যাত স্তূপ। চৈত্য স্তূপের সঙ্গে চৈত্য বানানো হতো। পাহাড় কেটে গুহাবাস হিসাবেই বেশিরভাগ চৈত্য বানানো হতো। চৈত্যের শেষে বা শেষ প্রান্তে উপাসনার জন্য একটি স্তূপ থাকতো। সাতবাহন যুগে নাসিক, পিতল, খোড়া, কার্লে প্রভৃতি অঞ্চলে চৈতন্য বানানো হতো। বিহার তৈরি হতো বৌদ্ধ ভিক্ষুকদের থাকা ও পড়াশোনার জন্য। বিহার হলো আসলে অনেকগুলি গুহার সমষ্টি। পরবর্তীকালে ইট দিয়ে সংঘারাম বা বিহার তৈরি করা হতো। টিকালেখ গান্ধার শিল্প। কুষাণ যুগে গ্রিক, রোমান ও ভারতীয় শিল্পরীতির সমন্বয়ে গান্ধার অঞ্চলে যে শিল্পের উদ্ভব হয় তাকেই বলা হয় গান্ধার শিল্প। এক শিল্পের বিষয়বস্তু। বৌদ্ধ ধর্মকে ঘিরে গান্ধার শিল্প গড়ে উঠেছিল। গান্ধার শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন হল বুদ্ধমূর্তি। 2 বুদ্ধমূর্তির বৈশিষ্ট্য। গান্ধারের শিল্পীরা নতুন ধরনের বুদ্ধমূর্তি তৈরি করেন। টিকালো নাক, টানা ভুরু ও আধবোজা চোখ মূর্তিগুলির বৈশিষ্ট্য। মূর্তির পায়ে রোমানদের মতো জুতো ও সোনালী রঙের ব্যবহার দেখা যায়। গুরুত্ব। বুদ্ধের মূর্তির ভঙ্গিমা, পোশাকের ব্যবহার সব মিলিয়ে গান্ধার শিল্পে গ্রিক ও রোমান শিল্পের ছাপ দেখা যায়। ইরানি ও মধ্য এশিয়ায় শিল্পের ছাপও গান্ধার শিল্পে পড়েছিল। হাতের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 5 করে। 5 গুণ 2 = 10। প্রথম, গান্ধার শিল্প সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, নালন্দা বৌদ্ধবিহার সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, মৌর্য আমলের শাসন ব্যবস্থার বর্ণনা দাও। পরের প্রশ্ন, গুপ্ত সম্রাট সমুদ্রের রাজ্য সম্পর্কে কী জানো, বা গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের রাজ্য সম্পর্কে কী জানো লেখো। গুপ্ত যুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল তা সংক্ষেপে লেখো। প্রাচীন ভারতীয় উপমহাদেশের জলসেচ ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদম ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেতে বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি তোমাদের এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রতিটি প্রশ্ন উত্তরে কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করে ফেলবে।